This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সুপার প্রাইম টাইমে শুরুতেই আপনাদেরকে একটা ছবি দেখাবো। ছবিটা দেখুন, এই ছবি বাঁকুড়ার ছবি, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি জঙ্গলের ছবি। এখানে নাকি নীলগাই দেখা গেছে। ঠিকই শুনছেন, বাঁকুড়ায় নীলগাই। স্থানীয় বাসিন্দারা অন্তত এমনই দাবি করছেন। দেখুন, সাধারণত এই সময় বাঁকুড়ার জঙ্গলগুলোতে কখনো কখনো হাতি বেরিয়ে পড়ে, হাতি দাপিয়ে বেড়ায়, বন দপ্তর প্রস্তুত থাকে, তারা যাবতীয় ব্যবস্থা নেয়, কিন্তু নীলগাই কোথা থেকে এলো? এই প্রশ্ন আপনার মনে, এই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের মনে, এই একই প্রশ্ন বন দপ্তরের কর্মী যারা আছেন তাদের মনেও, যে নীলগাই কোথা থেকে এলো। যাই হোক, নীলগাইয়ের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য অবশ্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে বন দপ্তর। সকাল থেকে আমাদের জঙ্গলে আমরা একটা নীলগাই দেখছি, যেটা হরিণ টাইপের কিছুটা দেখতে, তো যেটা আমরা হয়তো টিভিতে, ডিসকভারিতে, এইসব চ্যানেলে দেখে এসেছি এবং নিজের চোখে আমরা আমাদের জঙ্গলে, আমাদের গ্রামের কাল্লাপুরের জঙ্গলে আমরা দেখলাম। ওই যে ঘোড়ার মতন দেখতে জিনিসটা, এই জঙ্গলের আগে আমরা এরকম কোনো প্রাণী আমরা দেখিনি এই জঙ্গলে। আজ যা দেখছি তাতে খবরের শিরোনামে নীল। বাঁকুড়ার মানুষ কোনোদিন জঙ্গলে নীলগাই দেখেননি। আচ্ছা, আপনি কি কোনোদিন সিপিএম এর গায়ে নীল রং দেখেছেন? তাও আবার নীল সাদা? এটাই হয়েছে, এটাই সিপিএম এর কীর্তি। কীর্তি বলতে তারা তাদের ফেসবুক পেজের প্রোফাইল আর কভার ফটো পাল্টে দিয়েছে। এমনই রং দিয়েছে যা নিয়ে বিরোধীরা বিততে শুরু করে দিয়েছে। সত্যিই তো, অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে হাল ফেরাতে কোথাও গিয়ে কি বাম এবার লাল ছেড়ে নীল সাদায়? সোশ্যাল মিডিয়া প্রোফাইল আর কভার ফটো বদলে আচমকাই বিতর্কে জড়ালো সিপিআইএম। চির চেনা লালের বদলে সোনালী রঙের কাস্তে হাতুড়ি। বিতর্ক তার পিছনে। কাস্তে হাতুড়ির নীল সাদা ব্যাকগ্রাউন্ড, সেখানে সাদা হরফে 20 এপ্রিল ব্রিগেড চলো ডাক দিয়েছে সিপিএম, আর তাতেই জোর বিতর্ক। হাল ফেরাতে লাল ছেড়ে শেষে নীল সাদায় ভরসা। বিতর্ক কোথায়? তৃণমূল ক্ষমতা আসার পর নীল সাদা রঙের ওপরে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে নীল সাদা আর তৃণমূল সমর্থক। ঠিক যেমন রাজনীতির মাঠে লাল আর সিপিএম, গেরুয়া আর বিজেপি সমর্থক। তাই সিপিএম এর রঙের পছন্দ দেখে চিমটি কাটতে ছাড়ছেন না বিরোধীরা। দেখুন, নীলকে সবাই আপন করে নিচ্ছে, 6% লোক আপন করার থেকে বাকি ছিল, সেটা অফিসিয়ালি হয়ে গেল। আর বাকি তো আকাশে কাস্তে হাতুড়ি ভাসছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, সুনিতা উইলিয়ামস 9 মাস মহাশূন্যে কাটানোর পর শেষমেশ মাটিতে কিভাবে নামা যায় সেটা পেরেছেন তিনি। এখন সিপিএমের মহাশূন্যে ভাসতে 4 বছর হতে চললো। সুনিতা উইলিয়ামস 9 মাসে পেরেছেন, সিপিএম 5 বছরে পারবে কিনা গ্যারেন্টি নেই। ওরা তখন কংগ্রেসকে, ইন্দিরা গান্ধীকে রাক্ষসী বলতো, রং পাল্টে কংগ্রেসের সাথে গেছে। লালু প্রসাদের মতন চোরের সাথে ওরা হাত মিলিয়েছে, রং পাল্টাইছে। আচ্ছা, এখন তৃণমূলের সাথেও কেন্দ্রীয় স্তরে রং পাল্টে হাত মিলিয়েছে। যদি পরিবর্তন হয়ে থাকে, বড় দেরিতে হচ্ছে। রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি লাগানো হচ্ছে, আরও কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্টরা। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জড়ে কী হবে? যাই হোক, চেষ্টা করুন। ওরা দিশা খুঁজে পাচ্ছে না সিপিএম, যে কিভাবে তারা ফিরবে। কারণ একটা 34 বছরের দল, সেই দল আজকে শূন্যে পরিণত হয়েছে, কোনো আসনেই তারা জিততে পারছে না। ইংরেজিতে একটা কথা আছে, পোয়েটিক জাস্টিস, সেটাই হচ্ছে সিপিএম এবং তৃণমূল যে একসাথে কাজ করে, সেটা তো আমরা বরাবর বলে এসেছি। এবার সিপিএম সেটা নিজেই প্রমাণ করে দিল, নীল সাদা কাস্তে তারা হয়ে গেছে। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও তার পুরনো দলকে খোঁচা দিতে ছাড়েননি। রং পাল্টালে, মানে নীল রং আনলে জামানত জব্দ হবে না, মানে রায়গঞ্জে জামানত জব্দ হবে না, চণ্ডীতলায় জামানত জব্দ হবে না। তা আমি বলবো যে যদি তাতে মানে জামানত যদি বাঁচানো যায়, জামানত যদি জব্দ না হয়, তাতে যদি রং হয়তো পাল্টেছেন, সেই জন্য কারণ আমি বলতে পারবো না। তার দায় দায়িত্ব কোনোটাই আমার না, ওনারা বলতে পারবেন, সিপিএম এর নেতারা বলতে পারবেন। গত বছরের লোকসভা ভোটেও সিপিএম এর জোট সঙ্গী ছিল কংগ্রেস। সেই দলের প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর কথাতেও শ্লেষ। সিপিএম এর অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে, আমি বলতাম সিপিএম এর অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে, আমি বলতাম সিপিএম এর যুক্তি, সোশ্যাল মিডিয়াতে কোনো রং ব্যবহার করার উপর তো কোনো রকম সমস্যা নেই, আর রং কারুর আলাদা কেনা নয়। গেরুয়া রং যেমন বিজেপির পেটেন্ট নেওয়া নেই, তেমনি নীল রঙে অন্য কারুর পেটেন্ট নেওয়া নেই।
মাঝে মধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়ার এই ধরনের ডিপির পরিবর্তন হয়, এটা নতুন নয়। তৃণমূলের মধ্যে এখন এটা দুভাগে তো ভাগাভাগি হয়ে গেছে, একদল পিসির ছবি শেয়ার করছে, একদল ভাইপোর ছবি শেয়ার করছে। সেইখান থেকে সরে এসে একদল তৃণমূল নেতা কর্মী যে তাদের টাইমলাইনে কাস্তে হাতুড়ির ছবি পোস্ট করছে, এর ফলে এটাই সঠিক রাজনীতি, এটাই করা উচিত, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলা অভিধানে অহেতুক বলে একটি শব্দ রয়েছে। সিপিএম কি তেমনই একটি অহেতুক বিতর্কে জড়িয়ে পড়ল না, নাকি এই সুযোগে ব্রিগেডের ডাকটা আরও ছড়িয়ে দিতে পারল আলিমুদ্দিন স্ট্রিট? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নীল সাদা না হলুদ, আর্জেন্টিনা না ব্রাজিল, ফুটবল প্রিয় বাঙালি বরাবরই এই দুই রঙের স্রোতের আবেগে ভেসে গেছে। আর রবিবারের রাজনীতিতেও সেই এসে লাগলো যেন এই দুই রঙের স্রোত। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রং নীল সাদা, সেই রঙের ছোঁয়া সিপিএমের ফেসবুক কভারে। আর আসন্ন 2026-এর নির্বাচনে তৃণমূলের আইটি সেল লড়বে হলুদ জার্সি গায়ে। যখনই হয় মানুষের ভয়, ঘরের ছেলের পাশে এসে দাঁড়ায়। 26-এর মহারণ, বাংলায় বিধানসভা ভোট, এই যুদ্ধে নিঃসন্দেহে অন্যতম হাতিয়ার হতে চলেছে সোশ্যাল মিডিয়া। তাই আচমকাই তৎপর হতে দেখা গেল তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল ফ্যামকে। রবিবার ছিল তাদের রণকৌশল বৈঠক। হলুদ জার্সিতে মাঠে নামতে দেখা গেল সংগঠনের সদস্যদের। তৃণমূল কংগ্রেসের 26-এর নির্বাচনকে লক্ষ্য করে যে রণকৌশল বৈঠক হচ্ছে, সে বৈঠক কিন্তু শুরু হয়েছে। এখানে যাদেরকে দেখছেন হলুদ রঙের গেঞ্জি পরে এসছে, এরা দূর দূর প্রান্ত থেকে এসছে, এরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে, কেউ নর্থ বেঙ্গল, কেউ সাউথ বেঙ্গল, এগুলো থেকে এসছে। এরা সবাই সোশ্যাল মিডিয়ায় ফ্যামের হয়ে প্রচার করে। আজকে আমাদের রণকৌশল বৈঠক কিভাবে 2026-এ সোশ্যাল মিডিয়ায় ফ্যাম প্রচার করবে, সেই নিয়ে আজকে পর্যালোচনা। কবেই তো আমরা পড়েছিলাম সেই টেনিদার গল্পে, হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাটকেল চিৎপটাং। তো ওদের এতদিন ওরা সবুজ জার্সি পরে নামতো, এখন হলুদ জার্সি পরে নামবে, ওরা হলদে সবুজ ওরাং ওটাং। এই ফ্যামের নামেই দক্ষিণ কলকাতার আনাচে কানাচে পতাকা পোস্টার লাগানো হয়েছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা অধিনায়ক পোস্টার, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সর্বাধিনায়িকা লেখা ব্যানার। জানিয়ে বিতর্ক দানা বাঁধতে সময় লাগেনি। বিরোধীদের বক্তব্য, এ আসলে শাসকের ভরকেন্দ্র বুঝিয়ে দেওয়ার লড়াই। কে সেনাপতি নিয়ে কে সেনাপতি কেন বলতে হচ্ছে, এটা প্রয়োজনটা কেন হলো? এটার মধ্যে দিকে এটা প্রমাণিত হচ্ছে না তৃণমূল দলের মধ্যে অন্তর্বিরোধ ধীরে 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 বিস্ফোরণের চেহারা নিচ্ছে। 11 বছর ধরে ফ্যাম, হ্যাঁ, আর 15 বছর ধরে ভাম পশ্চিমবঙ্গে, হ্যাঁ, একসাথে রয়েছে। তারপরও তাদেরকে কেন বলতে হচ্ছে যে আমি আমাদের দলে অমুক সর্বাধিনায়ক, অমুক অধিনায়ক? আরে অধিনায়কের থাকলে সেখানে সর্বাধিনায়ক হয় না, এটা মূর্খরা জানে না। পোস্টার বিতর্কে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়তে হয় শাসক দলকে। অস্বস্তি কাটাতে নতুন তথ্য আমদানি করল ফ্যাম। মমতাদির আদর্শটা তখন মানছে, আদর্শ, কিন্তু নেতা তো আমাদের চাই। একটা লড়াই যখন করব, একটা যুদ্ধ যখন করব, তার তো একজন সেনাপতি চাই। তো সুতরাং আমাদের সেনাপতি হচ্ছে, আমাদের অধিনায়ক হচ্ছে আরে অভিষেক দা। বিতর্কের মাঝে পড়ে ফ্যামের তত্ত্বই আওড়াতে দেখা গেল তৃণমূলের ছোট মেজো নেতাদের। সেনাপতি অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ অনুযায়ী আমরা চলি, তার যে ফিলোসফি আমরা চলি, সেই ফিলোসফিকে সাধারণ মানুষের কাছে সাংগঠনিক পরিকাঠামো দিয়ে পৌঁছে দেওয়ার কাজটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের 3টে রক্তকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা, তারপরে যদি 4র্থ রক্তকণিকা পাওয়া যায় তার নাম মমতা কণিকা। ফলে এটা হচ্ছে আমাদের শরীরে রয়েছে। ফলে এই দুজনের বাইরে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিছু ভাবতে পারেন না, এবং এখানে বিতর্কের কোনো জায়গা নেই। গত কয়েকদিন ধরে পোস্টার বিতর্কে তুঙ্গে উঠেছিল তৃণমূলের অন্তর্বিরোধের জল্পনা। হলুদ জার্সির নতুন কৌশল কি সেই জল্পনায় জল ঢালবে? ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা। আচ্ছা, রং বদলালে কি রণকৌশলেও বদল আসতে পারে, সুদিন আসতে পারে? কারণ বামেদের গায়ে যে নীল সাদা রং লেগেছে, ফলে সমস্ত প্রশ্ন জাগছে আলিমুদ্দিনের এই লড়াইটা সহজতর হবে কিনা 26-এর নিরিখে। ব্রিগেডে এই রঙের পরিবর্তন সংখ্যার পরিবর্তন ঘটাবে কিনা এ প্রশ্ন উঠছে। বিরাট কোহলির ব্যাটিং দেখিয়ে উদ্বুদ্ধ করছেন দলকে মীনাক্ষী। এই সব কিছুর মধ্যে আবার অঘটনও ঘটে গিয়েছে। উত্তর দমদম পুরসভা, সেখানে
একমাত্র ওই সবেধন নীলমণি বলে সেই ছিল সন্ধ্যারানী মণ্ডল, তিনিও আবার দলে থেকে কাজ করতে পারছেন না এই অজুহাতে যুক্ত হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তাহলে সেখানে কি দাঁড়ালো? উত্তর দমদম পুরসভায় 34টার মধ্যে 34টাই তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেল। ফলে বিরোধীরা আবার এই পার্টিকুলার কেসে একটু হালকা খোঁচা দিচ্ছেন, ওই পানিং করা যাকে বলে। তারা বলছেন হরিদিন তো গেল, সন্ধ্যাও গেল। ইদানিং বাংলার রাজনীতিও যেন টি-20 ম্যাচ, খালি খেলা হবে স্লোগান। শুরুটা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হবে খেলা হবে, খেলতে হবে, খেলা তো হবেই, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তারপর গানও বেঁধে ফেলল তৃণমূল। ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরের সভায় নতুন করে খেলা হবে স্লোগানে শান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। মাঝে যাদবপুর বিতর্কে এসএফআই এর রাজ্য সম্পাদকের মুখেও খেলার কথা উঠে আসে। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। সিপিএম এর যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখেও এসেছে খেলার মাঠ। বিরাট কোহলির উদাহরণ টেনে দলকে উদ্বুদ্ধ করতে দেখা গিয়েছিল মীনাক্ষীকে। রবিবারের ম্যাচটাকে দেখে নিন, অনবদ্য ম্যাচ হলো, জিতে গেল ইন্ডিয়া। এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল, রান পাচ্ছিল না, তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো। ফিরে ওই কথায় প্রমাণিত হলো, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ক্লাস যার থাকবে, নীতি যার থাকবে, লড়াই যার থাকবে, সে জিতে আসবে। কিন্তু শুধু বিরাটের উদাহরণ টানলেই কি তৃণমূলের সঙ্গে খেলায় পেরে উঠতে পারবে সিপিএম? যেমন উত্তর 24 পরগনার উত্তর দমদম পুরসভা, একজন মাত্র সিপিএম কাউন্সিলর ছিলেন। 15 নম্বর ওয়ার্ডের সেই সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডলও এবার তৃণমূলে নাম লিখিয়েছেন। ফলে বিরোধী শূন্য হয়ে গেল উত্তর দমদম পুরসভা। সিপিএম এর টিকিটে জেতা কাউন্সিলরের মুখে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। অত্যন্ত আনন্দের সংবাদ একটা আমার কাছে, এবং আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পেরে সত্যিই খুব গর্বিত এবং খুশি, যাতে সুষ্ঠুভাবে আমার ওয়ার্ডে সুন্দরভাবে কাজ করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। একদম বিরোধী শূন্য, আসলে গোটা রাজ্যটাই বিরোধী শূন্য, মানুষ কিন্তু ওদের পক্ষ নয়। সেটা যারা আছেন এখনো জনপ্রতিনিধি, যারা বিরোধীতে আছেন, তারা বুঝতে পারছেন। স্থানীয় সাংসদ সৌগত রায় বলছেন, ভালোই হচ্ছে, মেয়েটি তো খারাপ ছিল না, আমাদের পার্টিতে জয়েন করলো, আমাদের শক্তি বাড়লো। সিপিএম এর তো কোনো ভবিষ্যৎ বর্তমান কোনোটাই নেই, তাই লোকেরা ছেড়ে যাচ্ছে। যে কজন সিপিএম আছে তারাও বেরিয়ে যাবে। শূন্যের ঘেরাটোপ থেকে বেরোতে পারবে কি সিপিএম? রণজিৎ ধরের রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, সিপিএম এর সুদিন ফিরবে কিনা আমরা জানি না, কিন্তু দিনে দিনে স্পটলাইটে ফিরছেন দিলীপ ঘোষ একেবারে পুরনো মেজাজে। কখনো মাছ ধরছেন, বলছেন 26-এর আগে বড় মাছ ধরবেন, কখনো মাঠে নামছেন, 22 গজে নেমে ছক্কা হাঁকাচ্ছেন, কখনো আবার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ছেন, আবার কখনো সোজা ইডেনে পৌঁছে যাচ্ছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। আজকে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থ শুভেন্দু অধিকারীও। আমি চিরপুরাতন নিত্য নূতন, আমি চিরপুরাতন নিত্য নূতন। চিন্তায় ফেলে দিলেন দিলীপ ঘোষ। কিসের চিন্তা? আমি চিরপুরাতন নিত্য নূতন। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলছেন, দিলীপ ঘোষ জায়গা কাউকে ছাড়ে না। দিলীপ ঘোষকে যেভাবে বারবার বিজেপি অপমান করেছে, তিনি রাজ্য সভাপতি ছিলেন এক সময়, সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সেগুলো থেকে সরিয়েছে। মেদিনীপুরের এমপি ছিলেন, তাকে কেটে দিয়ে, তার অনিচ্ছায় কেটে দিয়ে দুর্গাপুরে পাঠিয়ে তাকে হারিয়েছে। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। দিলীপ ঘোষ ঠিকই বলেছেন, তিনি পুরাতন, কিন্তু নিত্য নতুন। কখন যে কোন চেহারায় ধরা দেবেন বোঝা মুশকিল। যেমন গত শুক্রবার খড়গপুরে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হতেই একেবারে রণংদেহী মেজাজ। আরে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি।
তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো তোমার বাবা মত দিয়ে বেশি না কেন করবে না সব তৃণমূল কুত্তা সব জায়গায় হ্যাঁ গলা টিপে দেবো তোর বাপকে বলবে। সেই দিলীপ ঘোষই আবার শনিবার ফুরফুরে মেজাজে, মাঝে মধ্যেই তাকে ব্যাট বল নিয়ে মাঠে নেমে পড়তে দেখা যায়। শনিবার ব্যাট বলের যুদ্ধ দেখতে সোজা ইডেনে আইপিএল এর ম্যাচ দেখার ফাঁকেই দেখা হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আমি চিরপুরাতন নিত্য নূতন। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। জায়গা সহজে ছাড়েন না, তাহলে কি প্রত্যাবর্তনের পথে দিলীপ ঘোষ? শুভেন্দু অধিকারীও বলছেন দিলীপদা তার এমপি ল্যাডের রাস্তা উদ্বোধনে যাবেন, আপনি সেখানে দুটো মহিলা পাঠিয়ে দিয়ে তাকে বাধা দিবেন? যা বলেছে ঠিক বলেছে, সবার সমর্থন আছে। এটা তো নিউটনের তৃতীয় গতির সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আবার কি দলের রাজ্য সভাপতি পদে ফিরছেন দিলীপ ঘোষ? সেই ক্রিয়াতেই কি এই সব প্রতিক্রিয়া চিরপুরাতন চিরনূতন? দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। আমি চিরপুরাতন নিত্য নূতন, সবসময় অ্যাক্টিভ আছি। জল্পনার পারদ প্রতিদিনই চড়িয়ে চলেছেন দিলীপ ঘোষ। প্রাক্তনী আবার বর্তমান হবেন নাকি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, রাজনীতির অঙ্ক সেটা কি খুবই কঠিন নাকি জলবৎ তরলং? শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দ্বিতীয়টাই মনে হচ্ছে। তার কারণ 26-এ মানে 2026-এ তাঁর দল কিভাবে ক্ষমতায় আসবে এই বিষয়গুলো বলতে গিয়ে তিনি যে স্ট্র্যাটেজির কথা বলছেন সেটা শুনলে মনে হচ্ছে যে ব্যাপারটা খুব ইজি। তিনি হলদিয়ায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, একটা দুটো নয়, ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর কণ্ঠে। এবং সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট প্রতিশ্রুতিও রয়েছে। সেটা কি? সেটা হলো তিনি টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিচ্ছেন। যে কারণে বললাম তিনি যে স্ট্র্যাটেজির কথা বলছেন তাতে মনে হচ্ছে অঙ্কটা তার কাছে জলবৎ তরলং। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার নেই। মহারাষ্ট্র দিল্লি জয়ের ঘোর এখনো কাটেনি বঙ্গ বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী। দিল্লির আপের মতোই বাংলার তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায়ের স্বপ্ন ফেরি করে চলেছেন তিনি। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে, ঝাঁটা গেছে, একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে এখান থেকে। বাংলায় ক্ষমতা এলে আসাম উত্তরপ্রদেশের মতন সুশাসন দেবে বিজেপি, দাবি শুভেন্দু। টাটাদের পায়ে ধরে ডেকে আনা থেকে বিদ্যুৎ বিলে ছাড় দিলেন সেই সব প্রতিশ্রুতিও। মায়েদের, দিদিদের, বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে বিজেপি। 1,20,000 বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা। বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার। হাতে পায়ে ধরে ভিক্ষেপ চাওয়া যায়, ইনভেস্টমেন্ট হয় না শুভেন্দু বাবু। তার জন্যে দরকার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, পরিবেশ তৈরি করছেন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন এবং সেখানে লোক এসে ইনভেস্ট করতে চাইছে। এবং বাংলাটা কথা আছে, সাপ হয়ে দংশাবো, ওজা হয়ে ছাড়বো। প্রথমে শুভেন্দু অধিকারী মমতার পেছন পেছন ঘুরে টাটাকে তাড়াবেন, নন্দীগ্রামে মানুষ খুন করবেন, তারপরে আবার বিজেপিতে গিয়ে বলবেন যে আমি টাটাকে ডেকে আনবো। দরজা যাই হোক, ক্ষমতায় আসতে প্রতিশ্রুতির প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন শুভেন্দু। কিন্তু প্রশ্ন হলো, বাংলায় কোন অঙ্কে ক্ষমতায় আসবে বিজেপি? শুভেন্দুর হিসেবে ঘুরে ফিরে সেই বাড়তি 5% সনাতনী ভোট। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। মাত্র 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা, 5%। কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। রবিবার তার পাল্টা মিছিল করে হলদিয়া শক্তি প্রদর্শন করেন শুভেন্দু। পরে সভা থেকে তাপসীকেও ভিড়তে ছাড়েননি। ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না।
আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না। বলে সাইজ করবো একদম। উনি ভয়ে এখন আছেন। হলদিয়াতে কোনোদিনই ওনার নেতৃত্বে উনি জিততে পারেননি, কোনো যে দলেই থাকুন উনি জিততে পারেননি। 26-এর ভোট যুদ্ধকে কার্যত ধর্মযুদ্ধে এনে দাঁড় করিয়েছেন বিরোধী দলনেতা। হলদিয়ার মিছিলে টেনে আনলেন রামনবমীর প্রসঙ্গ। বিহারে কীর্তন বন্ধ করেছে মমতার পুলিশ। গতকাল পার্সার কাছে রামনবমীর প্রচার আটকেছে মমতার পুলিশ। মমতার পুলিশ বলছে রামনবমীতে বেশি মানুষকে নিয়ে নামা যাবে না। বাংলার হিন্দু সমাজ তার একটা বড় অংশ তারা ধর্মনিরপেক্ষ, তারা হিন্দু, তারা ঈশ্বরে বিশ্বাস করেন, তারা ধর্মে বিশ্বাস করেন, তারা পুজো করেন, কিন্তু তারা ধর্মীয় বিদ্বেষে বিশ্বাস করেন না। অতএব বিজেপিকে এটা বুঝতে হবে সবাইকে যে বিজেপি কিন্তু পরীক্ষায় বসছেই একটা 100 নম্বরের পেপারে 60 নম্বর কি 50 নম্বরে পরীক্ষা দিতে বসছে। 26-এর যুদ্ধের বিউগল বেজে গেছে আগেই, এখন চলছে মাঠে ময়দানে নেমে গলা ফাটানোর পালা। সেখানে বারবার ঘুরে ফিরে আসছে ধর্ম ও ভোট ব্যাংক। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আজ রবিবার, কিন্তু কোনো ভোটের আগের শেষ রবিবার নয়। কিন্তু শিলিগুড়ির ছবিটা দেখলে মনে হবে যেন সামনেই ভোট। সাত সকালে প্রচারে জনসংযোগে বেরিয়ে পড়েছেন মেয়র গৌতম দেব, বিধায়ক শঙ্কর ঘোষ। একদিকে মেয়র দেখাচ্ছেন উন্নয়নের ছবি, বিজেপির বিধায়ক দেখাচ্ছেন অনুন্নয়নের ছবি। আর এদিকে সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনে ক্ষেপে লাল মেয়র। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে কোনো ভোট পরীক্ষা নেই, তাও যেন উত্তরের মাটিতে ভোটের বাদ্যি বাজছে। 26-এর নির্বাচনে এখনো বেশ কিছুটা দেরি, কিন্তু যা ঘটছে শিলিগুড়িতে তা দেখলে মনে হতেই পারে ভোট এসে গেছে। শাসক এবং বিরোধীরা রাস্তায় নেমে জনসংযোগ শুরু করে দিয়েছেন। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড শিলিগুড়ির পাড়ায় পাড়ায় কাউন্সিলর এবং দলীয় কর্মীদের নিয়ে ঘুরছেন মেয়র গৌতম দেব। মানুষের কাছে চলো, এই স্লোগানকে সামনে রেখে বাড়ির দুয়ারে পৌঁছে ভোটারদের সঙ্গে কথা বলছেন মেয়র, শোনাচ্ছেন উন্নয়নের কথা, শুনছেন মানুষের দৈনন্দিন ব্যথা। তৃণমূলের দাবি, শহরে উন্নয়নের কাণ্ডারি তাঁরাই। উন্নয়নের কথা, মানুষের সমস্যার কথা, মানুষের সাজেশন, মানুষের সমালোচনা, আর মাইক্রো লেভেলে প্ল্যানিং করতে গেলে সেইখানে গিয়ে দেখতে হবে যে প্রায়োরিটি কোনটা আর মানুষ কেমন আছে। উন্নয়নের কাণ্ডারি যারা, তারা যেমন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে চলো কর্মসূচিতে অংশ নিচ্ছেন, উন্নয়নের কথা বলছেন, তেমনি বিরোধীরা পাড়ায় পাড়ায় গিয়ে উন্নয়নের খামতিগুলো চোখে দেখিয়ে দিচ্ছেন। এই যেমন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রবিবার যখন 20 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে মেয়র, ঠিক তখন 300 মিটার দূরে অনুন্নয়নের ছবিটা তুলে ধরতে ব্যস্ত বিজেপি বিধায়ক। রানা বস্তিতে একটি স্কুলের গেটের সামনেই ময়লার ভ্যাট এবং শৌচাগার দেখিয়ে শঙ্করের পাল্টা খোঁচা। একটা গান্ধী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়, তার পাশে ভ্যাট, তার পাশে টয়লেট, তাহলে সেই শহরের মানুষের জল, রাস্তা ঘাট, ড্রেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো কিছু হয় না। মেয়র সাহেবের বড় গাড়ি, হুটার বাজে, সামনে সিকিউরিটি, পিছনে সিকিউরিটি, এই সব নিয়ে মেয়র সাহেব এই সমস্ত ঘুরতে পারে। একদিকে উন্নয়নের ঢাক, অন্যদিকে অনুন্নয়নের খোঁচা। শিলিগুড়িতে যুযুধান দুই পক্ষ এখন রাস্তায়, কারণ বাকির চোখ 26-এর ভোট। গত কয়েকটা নির্বাচনে শিলিগুড়িতে শাসক তৃণমূলের ফল আশাপ্রদ নয়। লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে সাফল্য এলেও উত্তরে থমকে গেছে তৃণমূলের বিজয় রথ। কোচবিহার লোকসভা কেন্দ্র তৃণমূল দখল করে ঠিকই, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে হেরেছে তৃণমূল। 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে পুরো এলাকা এবং শহরাঞ্চলে ভোট প্রাপ্তি তৃণমূলের চিন্তা বাড়িয়েছে। একদা লাল দুর্গ শিলিগুড়ি এখন সবুজ ঘাসফুলে দখলে। শিলিগুড়ি পুরসভায় ক্ষমতায় রয়েছে তৃণমূল। 47টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে 37টি, অথচ লোকসভা ভোটের নিরিখে 36টি ওয়ার্ডেই পিছিয়ে ঘাসফুল। একমাত্র সংখ্যালঘু একটি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে সময় থাকতেই শিলিগুড়ির মাটি শক্ত করতে জনসংযোগে নেমেছে তৃণমূল। পাল্টা ঘাসফুলের কৌশলে জল ঢালতে ময়দানে পদ্ম ফুল। মানুষের কাছে যাওয়া 2.5 বছর আগে শুরু করেছি, তার আগে 12 সালেও করেছি নকশালবাড়ি থেকে। এটা আমার মনের কাছাকাছি প্রোগ্রাম। কাজটুকু করতে পারেন না, তো সেই জন্যই তো একজন ভদ্রলোক বলেছিল যারা আগে সাইকেল চড়তো তারা আজকে ফরচুনার নিয়ে ঘুরে। তিনি বলছেন এই যে মেয়র উন্নয়ন দেখাচ্ছেন, আমি অনুন্নয়ন দেখাচ্ছি, মেয়রের চোখে বলছেন। মানে এই লড়াইটা তো ভোটের লড়াই। সব মিলিয়ে জমজমাট ভোটের আগের এই রাজনৈতিক জমি দখলের লড়াই। প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। ভোটের আগে নেতারা হাত জোর করে হাজারো প্রতিশ্রুতি দেন, আর ভোট মিটলে
জানতে চান? যদি জানতে চান তাহলে আপনাকে যেতে হবে হাওড়ার বেলগাছিয়ায়, গিয়ে দেখে আসুন। সেখানে আর্তনাদ, হাহাকার, একের পর এক বাড়িতে ফাটল ধরেছে। আজকেও একটা বাড়ি ভেঙে পড়েছে, রাস্তায় ফাটল ধরছে, যে ফাটলগুলো ছিল আরো চওড়া হচ্ছে। মানে ওই ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকা, একটা বড় এলাকা এই মুহূর্তে ধসে বিধ্বস্ত। হাজার হাজার মানুষ কি করবেন, কোথায় যাবেন, কিভাবে থাকবেন, কি খাবেন না জানা নেই। অনেকেই আছেন যেটুকু সম্বল ছিল নিয়ে কোনো ক্রমে বগল দাবা করে পালিয়ে যাচ্ছেন সেখান থেকে প্রাণ বাঁচাতে। আর যারা আছেন তাদের ভবিষ্যৎ কি? উত্তর নেই, কিন্তু আছে রাজনৈতিক তরজা। তিন দিন পেরিয়ে 4 দিনে পড়েছে। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় মানুষের দুর্ভোগের ছবিটা কিন্তু বদলায়নি প্রশাসনের শুধুমাত্র আশ্বাসের কথা। এখন যেন আতঙ্কের নাম হাওড়ার বেলগাছিয়া। বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তাঘাট, চোখে পড়ছে ফাটল, ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট। অন্তত 50টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বাসিন্দাদের। গৃহস্থের বাড়িতে রান্না বসাতে পারছেন না, বাড়ি ঘরের এমনই অবস্থা। এখানে স্থানীয় জায়গায় খিচুড়ি দিচ্ছেন, রুটি দিচ্ছেন, সেই সব তারা নিয়ে আসছেন, খাচ্ছেন। এখানে চিত্রটা দেখো, ছোট ছোট বাচ্চারা সেই খাবারই খাচ্ছে। পুরো ঘর কিন্তু ভেঙে একেবারে চৌচির হয়ে গিয়েছে। বাচ্চাগুলো আমার কাছে দূর হয়ে গেছে, তাদের দেখতে পাচ্ছি না, আর ঘর ছেড়ে যেতে পারছি না। আমি বাচ্চাগুলোকে খাবার দিতে পারছি না। আমার কষ্ট কে বুঝবে? বিষাক্ত মিথেন গ্যাসের গন্ধে ভরে গেছে আশেপাশের অন্তত 8 বর্গ কিলোমিটার এলাকা। অথচ ঘটনার পরে 3 দিন কেটে গেলেও ওই এলাকা থেকে সব বাসিন্দাদের অন্যত্র সরানো হয়নি। সব পুরো পড়ে গেছে ভেঙে, আসতে দেখে দেখে চলে যাচ্ছে, খালি দেখে যাচ্ছে না, কিছু বলছেন না। আমরা এখানে চাপা দিয়ে মরবো, যদি মরতে হবে এখান দিয়ে আমরা কোথাও যাবো না, কোথাও যাচ্ছি না। দেখো আমার জিনিসপত্র সব এইদিকে আছে, কোথায় যাবো বলো? দেখ ওর মধ্যে মরবো, আর কি করবো? যখন আমাদের কিছু হেল্প করবে না, আমরা কি করবো? এখানেই মরবো। এই যে ক্লাব দিয়ে এনেছি। থাকছেন কোথায়? এই খোলা আকাশে থাকছি না, আর আমার তো কোনো জায়গা নেই কি থাকবো গিয়ে। বাড়ি একদম চুরমার হয়ে গেছে, বাড়িতে গেলে মানে কি চাপা করে মরে যেতে পারি। শুক্রবারের পর রবিবার হাওড়ার বেলগাছিয়ায় ভেঙে পড়ল আরও একটি বাড়ি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে রাস্তায় বহু মানুষ, পরপর রাস্তা, বাড়িতে ফাটল। স্থানীয় সূত্রে দাবি আরও অন্তত 50টি বাড়ি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। এই সামনের নীল বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল যে সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি, ফাটল ধরা বাড়ি, সেখান থেকে মানুষ যেন খালি করে দেয়। ধসের কারণে এই বাড়িটিও হেলে পড়েছে, যা আর কিছুক্ষণ পর হয়তো এটিও ভেঙে পড়ে যাবে। ফলে এখানে 50 থেকে 70টি বাড়ির অবস্থা বিপজ্জনক। ধস কেড়েছে মাথার ছাদ, জল নেই, আলো নেই, ঘরে ফাটল। থাকবেন কিভাবে? কেউ কেউ আবার জিনিসপত্র নিয়েই এলাকা ছাড়ছেন। একটা ছোট মোটো ঘর নিয়েছি, ওখানে থাকবো, জোগাড়ে কাজ করি। আপনার পরিবারে কতজন সদস্য? আমরা তো 10-12 জন আছি। এই ঘরের তো এই অবস্থা। ডাম্পিং গ্রাউন্ড সহ এলাকার পরিস্থিতি দেখতে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সদস্যরা। আমি 10 বছর আগে এসেছি, 15 বছর আগে এসেছি, এবং বিভিন্ন রকমের কথা হয়েছে, বিভিন্ন রকমের সাজেশন হয়েছে, কিন্তু কোনো কিছুই কার্যকরী হয়নি। ডাম্পিং গ্রাউন্ডের যা অবস্থা দেখছি, এটা কিন্তু যে কোনো সময় আরও বড় বিপদ হবে। দেখবেন সব ঝুলে ঝুলে আছে ওয়েস্টগুলো। ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজানো উচিত। 3 দিন পরেও বেলগাছিয়া জলের জন্য হাহাকার। কলকাতা থেকে গাড়ি গেলেও মিটছে না তেষ্টা, সবার কাছে পৌঁছচ্ছে না পর্যাপ্ত পানীয় জল। যদিও কলকাতার মেয়রের দাবি, কলকাতা কর্পোরেশন যেহেতু রোজার সময় ওখানে রেগুলারলি জল দিচ্ছে, আর কেএমডি এই কাজটা এখন হাতে নিয়েছে। আশা করা যায় 2-1 দিনের মধ্যে এই লাইনটা রেস্টোর হয়ে যাবে। বেলগাছিয়ার এই পরিস্থিতির জন্য আরও একবার তৃণমূল সরকারকে দুষছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী তার সেক্রেটারিয়েটটা করেছেন আজকে হাওড়ায়, আর তার সেই হাওড়া শহরে কোনো পুরসভা নেই। এবার ফাটলের কারণে তাদের মাথার ছাদটাও চলে গেল। সবই কেড়েছে একটা সরকার। কারণ মানুষ ভয়ের মধ্যেও আছেন, সমস্যার মধ্যেও আছেন, ভয়ে কেউ দেখা করতে যাচ্ছেন, ওনাদের সঙ্গে কান্নাকাটি করছেন। এই ধরনের ঘটনা যদি যেখানে সেখানে হয়ে যায় তো মুশকিল। ব্রিটিশ আমলের লাইন এখন হয়তো অনেক জায়গায় সারাই হয়নি, বা কেউ খোঁজও করে না, রিপেয়ারিং করে না, রিভিউ করার দরকার আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেতারা আসছেন, দেখছেন, প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু তাদের অবস্থা একই রকম। কিছু বদলায়নি। মন্ত্রী আসছে,
যাদের খুব প্রাইভেট লোক আছে তারা বগল করে হাত ধরছে, তারা সব নিজের বাড়ি দেখাচ্ছে, কিন্তু অথচ এই লাইনে কিন্তু আমাদের মা বোনেদের ঢুকতেই দিচ্ছে না। যারা চলে যাচ্ছেন অন্যত্র প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে। অন্যদিকে বেশ কিছু মানুষজন রয়েছে, তারা কিন্তু এই ভাঙা ঘরেই থাকবেন এমনটাই বলছেন। প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন, শুধুমাত্র দেখে যাচ্ছেন, তারা আশ্বাস দিচ্ছেন, এর বাইরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। হাওড়া থেকে ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। কয়েকটা ছবি দেখছিলাম জানেন, ভয়ঙ্কর সেই ছবি আপনাদের দেখাবো। তার আগে বলি হাওড়ার অবস্থা জানেন, বসে গিয়েছে। অন্যদিকে মালদা মুর্শিদাবাদের ছবিও একই রকম। একটা ছবি আপনাদের দেখাবো, দেখলেই বুঝতে পারবেন কি করুণ দশা তাদের। 7টি গ্রাম সেখানে এক প্রকার তলিয়ে গিয়েছে। স্কুল বাড়ি, থাকার বাড়ি, সে সব তলিয়ে যাচ্ছে। কি অবস্থা ভাবুন। বারবার প্রতিশ্রুতি এসেছে, তার বাস্তবায়ন ঘটেনি। মালদার রতুয়ার মানুষজন, তাদের কাছে কেউ গিয়ে আশ্বাসটুকু দিলে তারা ফোঁস করে উঠছেন, রেগে যাচ্ছেন, কারণ দিনের পর দিন তারা আশ্বাসই শুধু পেয়েছেন। তারা বলছেন বাস্তবায়ন কবে। ওদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সেখানেও তথই বছর একই পরিস্থিতি। এতগুলো কথা এভাবে বললাম, এই ছবিগুলোও দেখাবো। তারা দিনের পর দিন কেঁদে যাচ্ছেন, অসহায়ভাবে কেঁদে যাচ্ছেন। প্রশাসন কি দেখতে পাচ্ছে না, নাকি দেখেও দেখছে না বলুন তো? গঙ্গা ভাঙনের জেরে ফের আতঙ্ক, আর হবে নাই বা কেন। নদীর পারে বাস, চিন্তা 12 মাস। তলিয়েছে গ্রামের পর গ্রাম, আর মাত্র 30 মিটার। এরপরেই গঙ্গায় তলিয়ে যাবে আরও অন্তত 5টি গ্রাম। ইতিমধ্যেই তলিয়ে গেছে জঞ্জালিটোলা, জামুনতলা, শ্রীকান্তটোলা, কান্তিটোলা, খাচ্চাবোনা সহ অন্তত 7টি গ্রাম। 2011 সাল থেকে গঙ্গা পশ্চিম থেকে একটু একটু করে 15 থেকে 16 কিলোমিটার ভিতরে ঢুকে এসেছে। বদনটোলা, পটলডাঙ্গা, আমিরচাটোলা, মনিরামটোলা এখন বিপদের মুখে। এলাকাবাসীর আশঙ্কা, বাড়ি, মন্দির, স্কুল অচিরেই চলে যাবে গঙ্গাবক্ষে। পুরোটা শেষ হয়ে গেছে। শ্রীকান্তটোলা মোটামুটি শেষের উপরে আছে, কিছুটা আছে, 2-4-10 ঘর, বাস সব কেটে পড়ে গেছে। এখন কোনো কাজ হয় না। মন্দির তো থাকবেই না। স্কুলও সম্ভব মানে যাওয়ার পথে আছে। না কিছু হয়নি। বিপদগ্রস্ত হয়ে যায়, তার জন্য কোনো ব্যবস্থা নেই। একটা বড় লোকের বা কোনো নেতার কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, ওর জন্য লক্ষ লক্ষ মিলিটারি, প্রশাসন, ডিএম, বিডিও সব এসে হাজির হবে। সম্প্রতি রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া বিধানসভায় ঘোষণা করেন গঙ্গা ভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। যদিও সেই প্ল্যান কবে তৈরি হবে তা স্পষ্ট করেননি। বিপন্ন মানুষের অভিযোগ, কেন্দ্র কিংবা রাজ্য কোনো সরকারই গঙ্গা ভাঙনের হাত থেকে গরিব মানুষকে বাঁচাতে উদ্যোগ নিচ্ছে না। জেলার বিধায়ক, সেচ প্রতিমন্ত্রীর দাবি, যতটুকু পারছি আমাদের ধরছি, করছি। ওরা বললে তো হবে না, দুই সরকারকেই বলতে হবে। টাকাটা আসবে কোথা থেকে? টাকাটা তো একটা বিরাট স্ট্রাকচার। ভাঙন নিয়ে কেন্দ্র রাজ্য তরজা নতুন নয়, ফের চলল দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। রাজ্য সরকার একবারও আমাদের কাছ থেকে এই গঙ্গা ভাঙন এবং ফুলহার নদী ভাঙন রোধের জন্য কোনো রকম আর্থিক সহায়তার জন্য কোনো চিঠি দেননি এবং মুখেও বলেননি। ফলে এটা একটা সমস্যা, যে কারণে ওরা কোনো পদক্ষেপ করতে পারছে না। কেন্দ্রীয় সরকার গঙ্গার যে ডেভেলপমেন্ট, গঙ্গার যে ভাঙন, সেটা রোধ করার জন্য যে ব্যবস্থা, সেটা কেন্দ্রীয় সরকার তো নিচ্ছেই না। এবং এই প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ এই বাংলার প্রতি তাদের একেবারেই নেই। বিজেপি থেকে কংগ্রেস সবাই দুষছে তৃণমূল সরকারকে। যখন জল বাড়বে তখনই নিয়ে বোল্ডারগুলো ফেলে দেয়, সেগুলো প্রতি বছর বয়ে যায়, পরের বছর আবার টাকা খাওয়া হয়। এর স্থায়ী সমাধান চাই। সেই জন্য ভেতরে যে দুর্নীতি চলছে এটা বন্ধ হওয়ার দরকার আছে। চেষ্টা তো দেখাতে পেরেছে, চেষ্টা কোনদিন করেছে বলুন যে হ্যাঁ আমরা এইভাবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে ভাঙন ঠেকাবো? কোনোদিন ভেবেছে কি এই সরকার? সামনেই ঈদ, উৎসবের আগে আতঙ্কে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুর। ভাগীরথীর পারে ধসে যাচ্ছে রাস্তা, রাস্তার মাঝ বরাবর বড়সড় ফাটল। নদীর ধাক্কায় ভাঙনের জেরে ঝুলছে রাস্তা, রাস্তার পাশেই পরপর দাঁড়িয়ে পাকা বাড়ি, সেই বাড়িতেও ফাটল। যে কোনো সময় ভিজে মাটি নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা। ভয়ঙ্কর, থাকতে পারা যাচ্ছে না। ওই স্কুলে থাকে। স্কুলে থাকছেন কবে থেকে? কাল থেকে স্কুলে থাকতে পারে না ঘরে। বারবার ধসছে, বারবার থাকছে। এর আগেও ধসেছিল? এর আগে 5 বার হচ্ছে এবারকার দিয়ে। রাস্তা করার জন্য আমরা কিছুদিন আগে এমপি লাইট থেকে কিছু টাকা পেয়েছিলাম। সেই ফান্ড থেকে আমরা এই ঢালাইটা করার পরে 2 মাসের মধ্যে আজকে এই অবস্থা। এই নদীর যে জলটা আসছে, সেই জলটা সম্পূর্ণ ধাক্কা দিচ্ছে এখানটা। টার্নিং পয়েন্ট, জলটা
ধাক্কা মারছে, ধাক্কা মেরে যখন জলটা বেরিয়ে যাচ্ছে তখন তলার মাটিটাকে নিয়ে চলে যাচ্ছে, 4 ফুট মতো নিচে নেমে গেছে, রাস্তাটা ফেটে গেছে। আপাতত জেলা পরিষদের উদ্যোগে বাসিন্দাদের স্থানীয় স্কুলে থাকার বন্দোবস্ত করা হয়েছে। শুভদোষ ভট্টাচার্য ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এতদিন রাজ্যের শাসক দলের ছোটখাটো অনেক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আমরা দেখিয়েছি সেই খবর আপনাদেরকে সব পক্ষের বক্তব্য নিয়ে। এমনকি রাতের বেলা তৃণমূলের পার্টি অফিসে ডেকে পিঠে তৈরির নিদান দেওয়া হতো, এমনও আজব অভিযোগ দেখেছে রাজ্যবাসী। কিন্তু এবার যেটা হয়েছে শুনলে চমকে যাবেন, ভালো করে শুনবেন। দলেরই এক মহিলা পঞ্চায়েত সদস্যকে দিয়ে মিথ্যে ধর্ষণের মামলা করানো হয়েছে, এমনটাই অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই তৃণমূল নেতার টার্গেট ঠিকাদার সংস্থা। আর যে মহিলাকে দিয়ে অভিযোগ করানো হয়েছে বলে অভিযোগ, তিনি বলছেন তিনি ধর্ষিতা তিনি নিজেই জানেন না। কোথায় ঘটেছে জানেন? কেষ্ট কাজলের জেলা বীরভূমে। আমাকে রেপ করা হয়েছিল, এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। বুঝুন কাণ্ড, মহিলা বলছেন তাকে ধর্ষণ করা হয়েছিল, অথচ তিনি জানেন না। আর এই মহিলা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী, শান্তিনিকেতন থানার একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই মিথ্যে অভিযোগের নেপথ্যে কি গল্প? স্থানীয় ঠিকাদার জয়নাল আবেদিন মণ্ডলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের। অভিযোগ করেনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, অথচ ওই পঞ্চায়েত সদস্যের দাবি তাকে ধর্ষণ করা হয়নি, তাকে একটি কাগজে সই করতে বলা হয়েছিল। কার কথায় তিনি অভিযোগপত্রে সই করেছেন? আমাকে রেপ করা হয়েছিল, এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। তো এটা কারা সই করতে বলেছিল? এটা বাবু দাস ছিল, প্রধান ছিল, উপপ্রধান ছিল, অশোক কাকা ছিল, অশোক কাকা। পঞ্চায়েত সদস্যকে দিয়ে কিভাবে সই করানো হয় শুনুন তার মুখেই। পুলিশ এসেছিল, যে তার সাথে বাবুদার কথা হলো, কি কথা হয়েছে আমি এত শুনি নাই। তবে আমি মন্ত্রী বাড়ি গেলাম, মন্ত্রী ওখান থেকে আবার থানাতে এসেছিল। তারপর কি হলো? তারপরে একটু আমার দিকে কাগজ আমাকে সই করতে বললো, আমি সই করেছি। আচ্ছা, কাগজ পড়েছিলেন সই করা? না না। মিথ্যে মামলা করানোর অভিযোগ ওঠে বোলপুর 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাবু দাসের বিরুদ্ধে। তিনি আবার রাজ্যের এক মন্ত্রী, জেলার বিধায়কের ঘনিষ্ঠ। যার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয় সেই ঠিকাদারের দাবি পঞ্চায়েতের কাজ কে পাবে, টেন্ডার কার পকেটে যাবে তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। কাজগুলো এখন সরকারি বেরোচ্ছে, তারা শুধু ওরা তিনজনা মিলে করবে। সেটার নাম হচ্ছে ফাইজুল বলে একটা কন্ট্রাক্টর আছে, সেটা প্রধানের ভাসুর হয়। কাজগুলো করবে আর কাউকে কাজ করতে দেবে না, এই ওদের মেন উদ্দেশ্য। সেখানে আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন? সেটা আমি এখন বাধা হয়ে দাঁড়িয়েছি। থানা থেকে জানতে পেরে ওই মহিলা পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথাও বলেন ঠিকাদার। তাকে বললাম যে ম্যাডাম আপনাকে আমি কি কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছি বা খারাপ আচরণ করেছি? তো উনি বললেন না, আমার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, কোনো খারাপ ব্যবহার করিনি। তো এখনই যদি বলেন আমি কেস উইথড্রল করতে চলে যাব। ওরা কিভাবে কি করেছে আমি জানি না, আমি শুধু সাইনটা করে দিয়েছিলাম। আর এই নিয়েই TV9 বাংলা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতা বাবু দাসের এবং জেলার শীর্ষ নেতাদের। কিন্তু কোথায় বাবু দাস? না, আমরা তার সন্ধান পাইনি। আর জেলায় তৃণমূল নেতারা মুখ খুলতে নারাজ। এমন ঘটনা সামনে আসায় শাসক দলকে তীব্র আক্রমণ বিরোধীদের। যে করিয়েছে পুলিশের মেরুদণ্ড সোজা থাকলে তাকে গলাটে ধরে ঢুকিয়ে দেয়। যেমন দল তার সেরকম সব ক্যাটার। কাটমানি দেয়নি কন্ট্রাক্টর, সেই জন্য কন্ট্রাক্টরকে কেস দিতে হবে। মহিলা পঞ্চায়েত সদস্যকে দিয়ে কেস দিয়েছে। কত নিচে নামতে পারে, এবং এটা একদম লিডারশিপের সম্মতি ছাড়া তো হয় না। এখন লুটের জন্যে, লুটের ভাগ সঠিকভাবে পাওয়ার জন্যে তারা এতটা নিচে নামতে পারে। সূত্রের খবর, ওই মহিলা থানা থেকে মিথ্যে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নেন। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বালি, পাথর, মাটি, কয়লা, গরু, মিল কি বলুন তো এই সব করার মধ্যে? হ্যাঁ, মিল হচ্ছে এ বাংলায় এই সব কিছু পাচার হতে আমরা দেখেছি। এই সব কিছু পাচার হয়েছে, বালি, কয়লা, মাটি, পাথর, গরু। কিন্তু কিডনি, ঋণের দায়ে জর্জরিত এক দম্পতিকে কিডনি পাচার চক্রের অন্যতম চক্রী সে চাপ দিয়েছে। ভাবুন একবার সিচুয়েশনটা, টাকা দিতে পারছেন না, টাকা শোধ করতে পারছো না, কিডনিটা বেচে টাকা নিয়ে আসো। এমন চাপ দিয়েছে এক যুবক তার স্ত্রীর কিডনি পর্যন্ত বেচে দিয়েছেন। তারপর তিনিও হয়তো এই খপ্পরে পড়তেন। বেগতিক হয়ে যায় পরিস্থিতি। এক্ষেত্রে সক্রিয়তা বজায় ছিল বলে আমরা জানতে পেরেছি, আমাদের ধারণা, আশ্বাস। তার কারণ মূল পাচার চক্রীর যে মূল পান্ডা আর কি যাকে বলা হয়,
যে এই পাচার চক্র চালাচ্ছিল তাকে গ্রেফতার করা গিয়েছে। আমরা আশা রাখবো যে এই ধরনের নক্কারজনক চক্র সেটাকে অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি আটকানো যাবে। রাজ্যে ফের প্রকাশ্যে কিডনি পাচারের কারবার। ঋণ শোধ করতে না পারায় কিডনি বিক্রি করিয়ে টাকা দিতে চাপ। উত্তর 24 পরগনার অশোকনগর থেকে গ্রেফতার কিডনি পাচারকারী। অশোকনগরের কল্যাণগড়ের এই যুবক আর্থিক অনটনের কারণে হরিপুরের বাসিন্দা বিকাশ ঘোষের কাছ থেকে সুদে টাকা ধার করেন। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। সুদে নেওয়ার পর আমি কম বেশি 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা, 6-7 মাসে 1,30,000 টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি। যুবকের দাবি 60,000 টাকা ঋণ নিয়েছিলেন, এর মধ্যে 1,30,000 টাকা দিয়েছেন। তারপরে অভিযুক্ত সুদখোর বিকাশ ঘোষের নাকি খিদে মেটেনি, লক্ষাধিক টাকা দেওয়ার পরও নাকি ঋণ শোধ হয়নি। অভিযোগকারীর দাবি এরপরেই সুদে টাকা শোধ করতে কিডনি বিক্রির পরামর্শ দেন অভিযুক্ত বিকাশ ঘোষ ওরফে শীতল ঘোষ। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি। যোগাযোগ করিয়েছিল কচুয়ার একটা দিদির সাথে, সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। যুবকের দাবি ঋণের দায় থেকে বাঁচতে তিনি কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন। মিডলম্যানের মাধ্যমে কলকাতার নামী নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ, সেখানে কিডনি বিক্রি করেন যুবকের স্ত্রী। 5.5 লক্ষ টাকায় কিডনি বিক্রির ডিল। হ্যাঁ, কিডনি দেওয়া হয়ে গেছে। 12 তারিখে ভর্তি ছিল, 14 তারিখে ওটি হয়েছে। কিডনি বেচেছে 5.5 লাখ টাকা। ইউপির পার্টি যে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি সুদখোরের আরও টাকার খাই দেখে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জানান যুবক। তারপরেই অভিযুক্ত বিকাশ ঘোষ ওরফে শীতলকে গ্রেফতার করে অশোকনগর থানা। কতদিন ধরে এই চক্রের সাথে জড়িত তুমি? কতদিন ধরে জড়িত এই চক্রের সাথে? কতদিন ধরে কিডনি পাচার চক্রের সাথে জড়িত? দেহে অঙ্গ প্রতিস্থাপনের জন্য নির্দিষ্ট আইন রয়েছে। আইন অনুযায়ী অঙ্গ বিক্রি করা যায় না। এক্ষেত্রে কিডনি পাচারকারী যেমন দোষী, ঠিক একইভাবে কিডনি বিক্রেতাও কাঠগড়ায়। কিডনি পাচারের এই চক্রে বিকাশ ঘোষ কি শুধুই একা, নাকি এই জাল ছড়িয়ে রয়েছে আরও দূরে? কিডনি পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে? ধৃতকে জেরা করে সেই উত্তরই পেতে চাইছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিস্তর অনিয়মের অভিযোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। পাল্টা বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা দিচ্ছেন রাজ্য সরকার। যোগ্যরাই যাতে শুধু বাড়ি পান সেদিকে নজর রাখার জন্য কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও বিস্তর ফাঁক থেকে যাচ্ছে, অভিযোগ এমনটাই। আর অভিযোগের আঙুল রাজ্য সরকারের দিকেই। আলিপুরদুয়ারে 1 নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ির বাসিন্দা মালতী বর্মন বাংলা আবাস যোজনায় সরকারের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তিনি। সেই টাকায় বাড়ির ভিত ও দেয়াল তুলেছেন বৃদ্ধা। এরপরেই গোল বেঁধেছে, বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে সরকারি জমির ওপর তৈরি হচ্ছে বাংলা আবাসের বাড়ি। পিআইপি জলের পাইপের ওপর উঠেছে বাড়ির ভিত। ফালাকাটা থেকে সলসলা বাড়ি, 41 কিলোমিটার 4 লেন তৈরির কাজ চলছে। তাই পূর্ত দপ্তরের জমির ওপর তৈরি হওয়া এই বাড়ি এখন ভাঙতে বলছে প্রশাসন। আপনার জমি জায়গা অন্যখানে আছে কি? নাই বাবা, কিচ্ছু নাই আমার এখানে, নাই। সরকারি ঘরের টাকা পেয়ে মানে কাজে লাগাইছেন? হ্যাঁ, ওই যে বারান্দা খান বাবা দিছি, সোমবারের দিনে ঘরটা তোমার ঘর সরাইতে হবে। এখন বাধ্য হয়ে বাবা আমার ঘর সরাইতেই হবে। সরকারি জমিতে থাকতে দিবে না? দিবে না। সরকারি জমি দখলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। জোর করে যাতে জমি গভর্নমেন্টের কেউ দখল না করে, দখল করলে কিন্তু আমরা আদায় করে নেব। একাকী বৃদ্ধ মহিলা অসহায়, কিন্তু প্রশাসন সরকারি জমি দখলের বিষয়ে এতদিন কি তারা কিছুই টের পাননি? প্রশ্ন হলো, সরকারি জমি দেখে কি করে বাংলা আবাসের তালিকায় নাম উঠল? কেন সরকারি জমির ওপর বাড়ি তৈরির জন্য টাকা বরাদ্দ করা হলো? সমীক্ষার সময় কি কিছুই দেখেননি সরকারি কর্মীরা? কাঁঠালবাড়ি পঞ্চায়েত বিজেপি পরিচালিত, পঞ্চায়েতের নজরদারি নিয়েও তাই প্রশ্ন উঠছে। বিষয়টা আমাকে কেউ জানায়নি, তো কালকে ব্লক আধিকারিক ওনারা আসছে, ওনারা বিষয়টা দেখতেছে। আমিও উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো বিষয়টি। সেই সার্ভে করে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা এবং প্রশাসনিক, এবং তার দায়িত্বে থাকে হচ্ছে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তার মনিটরিংয়ের মাধ্যমেই এগুলো সমস্ত রকম সার্ভেগুলো হয়। তো স্বাভাবিকভাবে সেই ড্রাইভার তো প্রশাসনের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে আমাদের বিজেপির রয়েছে, সেগুলোতে আমাদের প্রধান এবং উপপ্রধান বা পুরো কমিটিকেই উপেক্ষা করে সেখানে বিডিও তার নমিনিকে অর্থাৎ সেক্রেটারিকে দিয়ে সেখানে সেই সমস্ত কাজগুলো করায়। দায় এরিয়া প্রশাসনের ঘাড়েই দোষ চাপাচ্ছে বিজেপি। বিজেপি একটা দুর্নীতিগ্রস্ত দল,
আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঁঠালবাড়িতে আবাস যোজনার ঘর ডিস্ট্রিবিউশনে যে দুর্নীতি তারা করেছেন সেটা পরিষ্কার হয়ে গেছে যে যাকে ঘর দেওয়া হয়েছে তার নিজের কোনো জমিই নেই। এরা আবার মুখে বড় বড় গলায় দুর্নীতির কথা বলে, আবাস যোজনার টাকা আটকে দেয়। শুধু আলিপুরদুয়ারই নয়, মেদিনীপুরেও ঠিক একইভাবে বাংলা আবাস যোজনার টাকা নিয়ে গাফিলতির অভিযোগ সামনে এসেছে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের রশিয়ারি গ্রামে আদিবাসীদের বাস। সেখানে পাকা বাড়ি তৈরির জন্য 11টি পরিবার বাংলা আবাসের প্রথম কিস্তি 60,000 টাকা পায়, কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছে প্রশাসন, কারণ পরিবারগুলোর নিজস্ব জমি কিংবা পাট্টা নেই। টাকা ঢুকেছে, টাকা তুলতে পারেনি। কেন বলছে পাট্টা নাই, টাকা পাবেনি, আর পাট্টা পেলে টাকা পাবি, নাহলে পাট্টা নাহলে টাকা দিবে না বলছে। সমস্যায় পড়েছে, খুব সমস্যায় আছি। যেহেতু ওনাদের নামে এখনো পাট্টা ইস্যু হয়নি, তাই টাকাটা আমরা এখন হোল্ড করে রেখেছি। আমরা দেখছি খুব তৎপরতার সাথে যাতে ওনারা পাট্টা পেয়ে যায়। আলিপুরদুয়ার হোক কিংবা মেদিনীপুর, দুই ক্ষেত্রেই প্রশ্ন একটাই, উপভোক্তাদের জমির রেকর্ড না দেখে কি করে বাংলা আবাসে টাকা বরাদ্দ হয়ে যাচ্ছে? সমীক্ষার কাজেই কি তাহলে বিস্তর ফাঁকফোকর? সুজিত রায় ও অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।